প্লেস অফ অকারেন্স জায়গাটাকে ঘিরিয়ে দেওয়ার জন্য উনি একটা ইনস্টিটিউশনের হেড, উনি কতটা কি ব্যবস্থা নিয়েছেন, যেখানে আমরা ছবি দেখছি সবাই ঢুকে যাচ্ছে। সুইপার টু সুপার, উনি এমন একটা সাম্রাজ্য করতে চেয়েছিলেন যেটা হচ্ছে প্যারালাল অফ স্বাস্থ্য ভবন। উনি কি বজ্র পাচার যেটা হতো উনি ওটাকে রিইউজ করতেন, ওটা ফেলে দেওয়ার কথা। কেউ যদি প্রতিবাদ করতো, এই যে আক্তার আলীকে যেমন চলে যেতে হয়েছে, এরকম আমরা বহু দেখেছি। নাম বলতে চাইলে আপনার সময় হবে না। ওনার বিরুদ্ধে কোনো কথা বা ওনার অর্ডার সঙ্গে সঙ্গে ক্যারি আউট হচ্ছে না, এটা উনি সহ্য করতে পারতেন। আর.জি. কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের পর একাধিক প্রশ্ন উঠেছে, বিতর্কও চলছে বিস্তর। এর মধ্যে একজনের নাম বারবার উঠে আসছেন, তিনি হলেন সন্দীপ ঘোষ। আর এই সন্দীপ ঘোষকে নিয়ে শুধু আক্তার আলী নয়, এই হাসপাতালেরই মর্গের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়েরও রয়েছে বিস্তর অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন তারকবাবু, আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিন ডিজিটালে। তারকবাবু, আপনি আক্তার আলী যেমন মুখ খুলেছেন সন্দীপ ঘোষকে নিয়ে, বারবার আপনিও মুখ খুলেছেন। এই সন্দীপ ঘোষকে নিয়ে এত ভয়, এত অভিযোগ কেন? মানে আপনারও কেন অভিযোগ? প্রিন্সিপাল অফিসটা সামনেই আমাদের ডিপার্টমেন্টে, তারা যখন রাউন্ড দিতেন তারা কিভাবে চলতেন, তাদের হাঁটা চলা কথাবার্তা বা ডিপার্টমেন্টে যখন ভিজিট করতেন তারা হসপিটাল ডিপার্টমেন্ট আউটডোর, তখন আর এই যে প্রিন্সিপাল যখন এলেন সন্দীপ ঘোষ, হ্যাঁ, তো এই যে বিস্তর ফারাক একটা, এবং আসার পরে উনি যখন আগের প্রিন্সিপালরা ঢুকতেন কেউ জানতে পারতো না, একটা গাড়ি ঢুকে গেল, নেমে গেলেন, একটা হয়তো তখনকার দিনের মতো দরওয়ান বলতাম বা আপনি যাই বলুন সিকিউরিটি। কিন্তু আপনি আমার তুলনাটা বললেন যে ঢোকার সঙ্গে সঙ্গে সে হুইসেল বাজিয়ে ঢুকছে যেন রাষ্ট্রনেতার মতন, এটা তো চোখে লাগে। আপনি আমায় বলুন, একটা ডাক্তার প্রিন্সিপাল, তিনি ঢুকছেন, বিদ্বান ব্যক্তি, তার ওইসবের দরকার কি, প্রয়োজন কি? না, এগুলো তো তফাৎ, চোখে লাগতো। সরে যান, সে আপনার 8টা 10টা সিকিউরিটি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো ঠিক কি কি? দেখুন, যেটা কথা হচ্ছে দুর্নীতির যে অভিযোগটা, এটা আমি একটা কথা বলি আপনাদের, আমাদের যে নন মেডিকেল ডেপুটি সুপার, উনি এমনভাবে বিস্তারিত তথ্যানুযায়ী একদম পয়েন্ট টু পয়েন্ট যেভাবে উনি অভিযোগগুলো এনেছেন, ওইটা আমি মনে করি তারপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেগুলো করেছেন, ধরুন বিভিন্ন ডিপার্টমেন্টে ফ্রম সুইপার টু সুপার, এই যে ভ্যারাইটিস পোস্ট, বহু ডেজিগনেশন আছে, বহু পোস্ট আছে, আমি শুধু নিচে থেকে ওপর অব্দি বললাম, যেখানে উনি এমন একটা সাম্রাজ্য করতে চেয়েছিলেন যেটা হচ্ছে প্যারালাল অফ স্বাস্থ্য ভবন। বিভিন্ন পদ একেবারে নিচু থেকে উঁচু পর্যন্ত, নিয়োগ নিয়ে একটা টাকা নেওয়ার একটা ব্যবসা, বর্জ্য পাচার, এগুলোর অভিযোগ রয়েছে। আপনি কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা শুনেছেন যে সন্দীপ ঘোষ নিয়োগ করার ক্ষেত্রে টাকা নিচ্ছেন কন্ট্রাকচুয়াল স্টাফদের ক্ষেত্রে? দেখুন, এই যে নিয়োগ বা টাকা নেয়, এই কথাটা তো আমি একবার আপনাকে বললাম, এ তো পাই টু পাই, পয়েন্ট টু পয়েন্ট আক্তার আলী একদম তুলে ধরেছেন প্রত্যেকটা পয়েন্টে, যে উনি কি বজ্র পাচার যেটা হতো উনি ওটাকে রিইউজ করতেন, ওটা ফেলে দেওয়ার কথা। যেমন আমাদের হলুদ প্যাকেট, লাল প্যাকেট যেটা ভ্যাটে ফেলে, সেটা এক জায়গায় ফেলা হতো, সেটা আবার বলেওছেন উনি যে বাংলাদেশে 2-3টে নামও বলেছেন, সেখানে চলে যেত। অথচ আজকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, যে জিনিসগুলো ইউজ হতো, হেপাটাইটিস বি হতে পারে, HIV হতে পারে, কোভিড হতে পারে, সেটা যদি রিইউজ হয়, সেটা আপনার ইনজেক্ট হতে পারে, স্যালাইন হতে পারে, ওটি ছোটোখাটো হতে পারে, চাই জলের বোতল হোক, প্লাস্টিকের আপনার স্যালাইন বোতল হোক, যা খুশি হোক, সে তার মধ্যে দিয়ে তো মানুষের অন্যান্য হিউম্যান বডিতে তো সেই ইনফেকশন, তাকে সেগুলো তার মানুষ তো আক্রান্ত হতে পারে। তো এগুলো তো ইউজ করার কথা না, তো ডিস্ট্রয় করার কথা। তো এগুলো তো হয়েছে ইউজ, এবং এই অভিযোগ তো এসছে। তো এটার বাইরেও উনি একটা জিনিস যেটা করেছিলেন, যে ধরুন কেউ যদি প্রতিবাদ করতো, এই যে আক্তার আলীকে যেমন চলে যেতে হয়েছে, এরকম আমরা বহু দেখেছি। নাম বলতে চাইলে আপনার সময় হবে না। প্রচুর ডিপার্টমেন্ট আছে, ক্রিম ডাক্তার যারা মানুষের উপকার করতেন, সাধারণ মানুষ সেই চিকিৎসা থেকে বঞ্চিত হলো, ক্রিম ডাক্তার যাদের বলা হয়। আপনি অঙ্কোলজি যেটা রেডিওথেরাপি, আজকে বিদিশা ম্যাডাম বলে একজন ছিলেন, বা আরও আপনি ওখানকার পুরনো যারা সুবীর গাঙ্গুলি স্যার বা আরও যারা ছিলেন অন্যান্য ডিপার্টমেন্ট, ফরেন্সিক ডিপার্টমেন্টে যেমন প্রফেসর ডক্টর সোমনাথ দাস, আপনি জানেন গ্রুপ ডি স্টাফ ট্রান্সফার করে দিতেন উনি। এরকম জীবনে দেখিনি যে জিনিসটা, আপনি অবাক হয়ে যাবেন। খবর নিয়ে দেখুন, কোনো জিও অর্ডার বের করতো না, কোনো মেমো নাম্বার দিয়ে কোনো চিঠি দিত না তাদেরকে মৌখিকভাবে বলে দেওয়া হতো, এই ও কালকে ট্রান্সফার, তুমি ওখান থেকে।
তারা তো সরকারি কর্মচারী। শুনুন, সরকারি কর্মচারী গ্রুপ মানে ডি এতটাই প্রভাবশালী বলছেন, একদম। এতটাই ক্ষমতাশালী, একদম। মানে এত ক্ষমতা আপনি কি আজ করতেন, মানে কেন ওনার এত ক্ষমতা কেন? একটা প্রিন্সিপালকে দুবার করে ট্রান্সফার করা হয়েছে এবং লাস্ট যেবারে উনি কুচবিহার বোধহয় ট্রান্সফার হলেন, তো ওনাকে ডিমোশন করা হলো, ওনাকে প্রিন্সিপাল থেকে প্রফেসর করে পাঠানো হলো। ওখানে উনি জয়েনও করেছিলেন, প্রায় 10-15 দিন ওখানে ছিলেন উনি, এবং পরবর্তীকালে প্রায় 15 দিন পর ওনাকে আবার প্রিন্সিপাল করে আর্জি করে আনা হলো। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, প্রফেসর থেকে প্রিন্সিপাল হতে গেলে অনেকগুলো ডেকোরাম মেনটেন করতে হয় হেলথ ডিপার্টমেন্টে। হ্যাঁ, আরও প্রফেসরদের কারা সিনিয়র, তাদের পরীক্ষা নেওয়া, আরও অনেককে ডাকতে হয়, সেখানে সম্ভবত গভর্নরের সাইন দরকার হয়, সিএমের সাইন দরকার হয়, তো এগুলো লাগে, অনেক ডেকোরাম আছে, ওনার ক্ষেত্রে মেনটেন করা হয়নি, শুনেছি এরকম। আর যে মর্গে এসে আচমকা পোস্টমর্টেম হয়ে গেল, সব মিলেমিশে আপনার কি মনে হয় এত অভিজ্ঞতার পর, এতগুলো সংরক্ষণ করার, বডি সংরক্ষণ করার জায়গা রয়েছে, এত তড়িঘড়ি, বিষয়টা নিয়ে যদি একটু বলেন। দেখুন, ওখানে ওই দিন আজকে সমস্তটাই ওপেন হয়ে গেছে এবং আজকে এতদিন হয়ে গেল। সব থেকে বড় কথা, প্রিন্সিপাল অনেক দেরি করেছেন খবরটা দিতে, এফআইআর করতে, ব্যবস্থা নিতে, বিশেষ করে ওই যে প্লেস অফ অকারেন্স জায়গাটাকে ঘিরিয়ে দেওয়ার জন্য। পুলিশ করুক না করুক, বা পুলিশ কি করেছে, উনি একটা ইনস্টিটিউশনের হেড, উনি কতটা কি ব্যবস্থা নিয়েছেন, যেখানে আমরা ছবি দেখছি সবাই ঢুকে যাচ্ছে। এরকম সেন্সিটিভ প্লেসে কি আচমকা পোস্টমর্টম করে দেওয়া যায়? বডিটাকে নিয়ে কি করা হয়? মূলত পোস্টমর্টম করে দেওয়া হয় তড়িঘড়ি? শুনুন, পোস্টমর্টম তড়িঘড়ি বলে না, পোস্টমর্টম করতে গেলে একটা নিয়ম আছে। হাসপাতাল থেকে কাগজ তার রেসিডেন্সি যাবে, ওখান থেকে কাউন্সিলর বা ওরা যারা আছে ওরা একটা সার্টিফিকেট দেয়, প্লেস অফ অকারেন্সের একটা থানা আছে, এই যে এগুলো করে টোরে সুরথাল বা আইওরা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে আমাদের মর্গে আসে, সাধারণত 2-3 ঘন্টা লেগে যায়। আমাদের এখানে যিনি অটোপসি সার্জন করবেন তিনি দেখবেন কি প্রপার্টিটা পুলিশের, বডিটা, পেপার যেটা ইনকোয়েস্ট বা সুরতল রিপোর্টটা ঠিকঠাক আছে কিনা, তাহলেই পোস্টমর্টম করে দেওয়া যায়। এবার পুলিশ আমাদের বলবে, যেটা যে ফরেন্সিক অটোপসি সার্জনকে বা এইচওডিকে, যে এটা প্রিজার্ভ রাখবে, বা তথ্য প্রমাণ লোপাট বা ট্যাম্পারিং এগুলো ঘটানোর জন্য কি পোস্টমর্টম রুমটার মধ্যেও, মানে মর্গের মধ্যেও কিছু ঘটতে পারে? দেখুন, এটা নিয়ে অনেক জায়গায় অনেক কথা হচ্ছে যে বডি লোপাট হয়ে যাওয়া, হ্যাঁ, বা এগুলো কথাগুলো ঠিক না। আর অটোপসি সার্জনরা অনেস্টির সঙ্গেই পোস্টমর্টমটা করেন, সেটা কোনো কথা না। এবারে ঘটনা যেটা হলো, যে অনেকে বলছেন যে বডিটাকে তাহলে প্রিজার্ভ করা হলো না কেন পরের দিন পোস্টমর্টম করার জন্য, এর উত্তর তো আধিকারিকরা দিতে পারবেন, আমি কেন কি করে বলবো। তবে হ্যাঁ, এবার সবাই যখন বলছে, আমারও হয়তো মনে হচ্ছে হয়তো প্রিন্সিপাল তাড়াহুড়ো করেছেন, এর পেছনে কোনো কারণ থাকতেও পারে। মর্গে আমি ঢুকতে দেখিনি, ডিপার্টমেন্টে দেখেছি, ফরেন্সিক ডিপার্টমেন্টে আসতে দেখেছি। কি করতে আসতেন, মানে কি কাজে আসতেন? দেখুন, এটা তো উনি যেতেই পারেন, অ্যাজ এ প্রিন্সিপাল ভিজিট করতে উনি যেখানে খুশি যেতে পারেন, এটা তো ওনার এখতিয়ারে, ওনার ইনস্টিটিউশনের হেড হিসেবে উনি যেখানে খুশি যেতেই পারেন। কোনো প্রভাব বিস্তার করে এই যে পোস্টমর্টম রিপোর্টে যাতে এদিক সেদিক ঘোরানো যায়, এরকম কোনো কিছু অভিযোগ তার সম্পর্কে কখনো শুনেছেন? না, এরকমভাবে প্রভাব বিস্তার করে যদি কারুর ওপরে কিছু করা থাকে, এবার কাউকে যদি কিছু বলে থাকে, সেটা আমরা জানবো কি করে, কারণ তো আমরা তো নন মেডিকেল স্টাফ, আমরা তো জানবো না। তবে হ্যাঁ, একটা প্রভাব উনি করেছিলেন, সেটা হচ্ছে আপনার, আমি বলছি আপনাকে 2023 সালের জানুয়ারি মাসের কথা, ইএনটি একটা ওয়ার্কশপ করেছিল। সেই ওয়ার্কশপে ইএনটি সম্ভবত 5টা বডি, এইচওডি ওখানকার চেয়েছিলেন যে আমাদের 5টা বডি দাও, সেই বডিগুলো আমরা ওই বিভিন্ন অর্গান বা ছেলেদের পড়ানোর জন্য, মেডিকেল স্টুডেন্টদের পড়ানোর জন্য আমরা ইউজ করব। তো তখন আমাদের এইচওডির কাছে তো সরাসরি পাঠাতে পারেন না, উনি পাঠিয়েছিলেন প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল আমাদের এইচওডির কাছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন যিনি ছিলেন, আপত্তি করেছিলেন, 3টে গ্রাউন্ড দিয়েছিলেন উনি। যে প্রথম কথা হচ্ছে, এই যে বডিটা পুলিশের প্রপার্টি, আমি উইদাউট পারমিশন পুলিশের আমি এটা দিতে পারি না, 1। 2 নম্বর কথা, আমার 3টে আরেকটা পারমিশন দরকার, যেটা হচ্ছে এই বডির যে রিলেটিভ ডিসিজড পার্টি, তার কনসেন্ট দরকার, এছাড়া আমি দিতে পারি না। এবং তৃতীয়ত হচ্ছে যে বিফোর পোস্টমর্টেম এর যে আমি এভিডেন্স নষ্ট হয়ে যাবে, এই বডি আমি দিতে পারি না, পোস্টমর্টেমের পরে চাও আমি দিতে পারি। উনি লিখে পাঠিয়ে দিয়েছিলেন, প্রিন্সিপালের চিঠিটা ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এটা ওনার উপরে, এটা প্রিন্সিপাল, মানে উনি ওনার বিরুদ্ধে কোনো কথা বা ওনার অর্ডার সঙ্গে সঙ্গে ক্যারি আউট হচ্ছে না, এটা উনি সহ্য করতে পারতেন না। তো এই একটা হয়েছিল প্রেসার, ওনাকে বোধহয় কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার হতে হয়েছিল এটার জন্যে।
বাঁকুড়ায় ট্রান্সফার করে দিয়েছে। বেআইনিভাবে বডি দেননি বলে। এবং পরবর্তীকালে যিনি হেড হয়েছিলেন ওই ডিপার্টমেন্টেই, ফরেন্সিক ডিপার্টমেন্টেই, সেই হেড কিন্তু এই বডিগুলো দিয়ে দিয়েছিলেন। সেটাও হয়তো সম্ভবত ইনি যখন দেননি, উনি যখন বেআইনি কাজ, শুনুন, ইনি যখন দেননি, উনি যখন দিয়েছে, এবার আপনি আমায় জিজ্ঞেস করুন, তাহলে নিশ্চয়ই হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রিন্সিপালের অর্ডার মতন বা তার যে মানে আদেশ, যে চাপ, সেই চাপের কাছে মাথা নত করেই সেই তদানীন্তন হেড দেননি, আর এই হেড দিয়েছেন। এনার কি এই স্বভাবটা রয়েছে, প্রমাণ লোপাট করে দেয়, কোনো কিছু ধামাচাপা দেওয়া, প্রভাব বিস্তার করে কোনো ঘটনা চেপে দেওয়া? মানে এনার একটা এই যে মানসিক যে ব্যাপারটা, যে আমি সেরা, আমার কথা শুনতে হবে, এটা তো আপনাকে কয়েকটা উদাহরণ আমি বললাম। তো সুতরাং, এবং প্রথম দিকে তো আজকে তো মিডিয়াতে সমস্ত জায়গায় খবরটা আসছে যে প্রথম দিকে যা ওনার করা উচিত ছিল এই এভিডেন্সের জন্যে, বা এই যে এই আমার এই যে মাটা চলে গেল আজকে, এর জন্যে যেগুলো করা বিচার, প্রপার বিচার পাওয়ার জন্যে যা ন্যায্য জিনিসগুলো করা উচিত ছিল, যেটা প্রপার এভিডেন্সগুলো ঠিকঠাক থাকতো, বা আরও ভালোভাবে হয়তো এর তদন্ত করা যেত, তো হয়তো সেখানে কোনো গাফিলতি ছিল। এত নৃশংস ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র এই ছেলেটি ঢুকে গেল, কাজ করে বেরিয়ে এলো, এটা কি সম্ভব বলে আপনার মনে হয়? সারা পৃথিবী মানছে না, আমিও মানছি না। কি মনে হচ্ছে আপনার পৃথিবীর মানার থেকে আপনার, কারণ আপনি ওখানে অভিজ্ঞ বহুদিন? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। অভিজ্ঞতা অনুযায়ী, যেহেতু বহু বছর এই অটোপসি সার্জনদের সঙ্গে, ডাক্তারবাবুদের সঙ্গে কাজ করেছি, আমার মনে হয় না এটা অসম্ভব ব্যাপার। মানে একজন জড়িত থাকতেই পারে? অসম্ভব ব্যাপার। সম্ভব বলছেন কেন? মানে একাধিক ব্যক্তি জড়িত থাকবেই কেন বলছেন? পোস্টমর্টম রিপোর্ট এইটা বলছে, তাই আমি বলছি। কারণ একজন নাক টিপছে, গলা টিপছে, মুখ টিপছে, শ্বাসরোধ করছে, তাকে তার মানে কি বলবো, বলতে মানে খারাপ লাগছে, ধর্ষণ করছে, এবং নানা রকম তো আরও বাজে কথা বলছে, বলতেও পারা যায় না, জানেন তো, যে মৃতদেহকেও নাকি। এই প্রিন্সিপাল এসে ওই প্রফেসর সোমনাথ দাস যখন ওইটা দিলেন না, যেহেতু আমিও ওখানে প্রতিবাদ করেছিলাম, প্রফেসর সোমনাথ দাসকে এসে কিছু ছেলেপুলে, ওনারই কিছু লোক এসে, সন্দীপ ঘোষের, হ্যাঁ, এসে যখন বলেছিলেন, পরবর্তীকালে আবার একবার এসেছিলেন, তো আমিও প্রতিবাদ করেছিলাম। সেটা আমার উপরেও রাগ, আমাকেও ওখান থেকে এই যে আমার মানে 3 বছর পূর্তি হওয়ার আগেই আমাকে ওখান থেকে বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। যেমন সন্দীপ ঘোষ, হ্যাঁ, যে সংস্থার মাধ্যমে কোর্ট আমাকে আগের প্রিন্সিপাল স্যার দিয়েছিলেন, তা সেখানে প্রবল চাপ তাদের কাছে, হ্যাঁ, প্রবল চাপ। মানে আপনি প্রতিবাদ করেছেন বলে আপনাকেও ভাগিয়ে দেওয়া হলো? হ্যাঁ, আমি উত্তরবঙ্গ থেকেই একজন ডোম, জিডিএ ওর মানে গ্রুপ ডি স্টাফ আর কি, জিডিএ কাম ডোম বা এরকম ধরনের কোনো ডেজিগনেশন হবে, তাকে ওখানে পাঠিয়েছিল আরজিকর থেকে এই প্রিন্সিপাল ওকে ওই মর্গে পোস্টিং দিয়েছে, মানে ফরেন্সিক ডিপার্টমেন্টে। সে নানা রকমের কার্যকলাপ করছিল। তারপরে আরও আছে অনেক ব্যাপার, এটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে পরবর্তীকালে বিভিন্ন লোক মানে ডিসিটেড পার্টির থেকে অসৎ উপায়ে পয়সা নিচ্ছে, মানুষকে হয়রানি করছে, মৃতদেহ মানে পোস্টমর্টমের আগে দেখতে গেলে তাদেরকে বলছে পয়সা দিতে হবে, কাঁচের ঘাড়ি পাটি নিয়ে আলে হবে না, ওর জোগাড় করে দিচ্ছে। এবং বিশেষ করে জানেন তো, ডোম মানে কিন্তু সেই মরা তোলা ডোম আর শ্মশানে পোড়ানোর ডোম না, এরমই হয় না। ডোমদের চিরকাল মানুষ কিছু টিপস দেয়, দান পুণ্যি করে, এবং ওই টাকাটাও যে হয়, এই সমস্ত গোপাল শম্ভু যারা ওখানে আছে, এদের টাকাটাও এই সন্তোষ মল্লিক নিয়ে নিচ্ছে, এদের দেয় না কিছু, জানেন, খুব অসহায় এরা। এবং তো মারাত্মক দুর্নীতি। এবং দেখুন না, ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেই বডিটা যখন আসছে, সে HIV থাকতে পারে বডিটার মধ্যে, আপনার কোভিড জাম থাকতে পারে, হেপাটাইটিস বি থাকতে পারে। তো এই যে স্কিল ডোম যারা, এই যে শম্ভু বা এই যে গোপাল, মনোজ, এরা সব যারা কাজ করে, এদের তো একটা প্রিকশন দরকার, বলুন না, অ্যাপ্রন প্রপারলি মাস্ক, হ্যাঁ, আমাদের টাইমে দেওয়া হতো। এ কি করছি আমি জানি না, আমি খবর পেলাম কিচ্ছু দেয় না, ওদের কোনো প্রিকশন নেই, মরে যাবে তো। আরজিকরের মর্গে, যে মর্গ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, আপনি সেই মর্গে বহুদিন ছিলেন, এই মর্গটা যখন তৈরি হচ্ছে বলছেন 2008 সাল বলছিলেন, এই মর্গের ঠিক পরিকাঠামোটা কিরকম, কটা বডি সংরক্ষণ করা যায়, ঠিক কেমন পুরো বিষয়টা যদি একটু বলে খোলসা করে। 48টা চেম্বার উনি করেছিলেন মোট, টোটাল মানে 48টা বডি থাকা যাবে, হ্যাঁ, রাখা যাবে 48টা বডি। এবং এইটা হচ্ছে 4 ডিগ্রি টেম্পারেচার, এবং খুবই আধুনিক। র্যাট বাইটের প্রচণ্ড, যেখানে ইঁদুর খুব পছন্দ করে, এই ডেড বডির দেখবেন নাক, কান, চোখ ফুক খেয়ে নেয়। তো এটার জন্যে আলাদা করে সে প্রত্যেকটা চেম্বারে এরম 8 mm
কাঁচ দিয়ে যাতে কাটতে না পারে, তারপরে যা সিস্টেম হয় আর কি ঠান্ডা রাখার জন্য মোটা মোটা শোলা দিয়ে কাঁচ দিয়ে নিচেটা ওরমভাবে কাঁচের টুকরো দিয়ে এরমভাবে মানে একদম আল্টা মডার্ন এইভাবে করা হয়েছিল 48টা চেম্বার, এবং 4 ডিগ্রি টেম্পারেচার, ওজন মেশিন যাতে গন্ধ না হয় সেইভাবে আমরা মেনটেন করতাম। আপনি এখন গিয়ে দেখবেন ঢুকতে পারবেন না, নাকে রুমাল অন্নপ্রাশনের ভাত উঠে যাবে। একবার যান গিয়ে ঘুরে আসুন। দেখুন যে স্ক্যামগুলো প্রমাণিত একদম, যদ্দূর আমার মনে হয়, মানে স্ক্যাম বলতে বর্জ্য পদার্থ পাচার, মৃতদেহ নিয়ে একটা সমস্যা। এটাই তো ইডিও এসছে শুনলাম। এগুলো যেভাবে অভিযোগ উঠছে, এই স্ক্যামের তো একটা শাস্তি ওর হবেই, এবং এটা তদন্ত চলছে এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা তো নিশ্চিতভাবে দেখুন, এটা তো শিওর যে রেপ অ্যান্ড মার্ডার, তাহলে কেউ তো মানুষই তো করেছে, মানে একাধিক বলছেন আপনি? মানুষই তো করেছে, এবং একাধিক ছাড়া এটা সম্ভব না। আমি কেন, ফরেন্সিক এক্সপার্টরা বলছে, আমরা সাধারণ মানুষ কেন বারবার ডাকছে, আমারও তো রাগ হচ্ছে, বারবার করে ডাকছে কেন? হ্যাঁ, ধরলে ধরে নিক না, ধরে নিয়ে বের করতে পারছে না, অন্যান্য আসামিদের তো ধরে বের করে নেয়। এই তথ্য প্রমাণ লোপাট নিয়ে আপনি হাসপাতাল সূত্রে কি কোনো খবর পেয়েছেন যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে ভেঙে দেওয়া দেওয়াল, কোনো বেসিনে গিয়ে রক্ত ধোয়া, এই বিষয়টা একটু বলেন, একদম শেষ প্রশ্ন আমার। আপনি এই যে ভেঙে দিয়েছে, এটা আমার কথা তো নয়, এটা আপনারা বলেছেন ভেঙে দিয়েছে, আপনারা দেখিয়েছেন, এবং সেই জায়গাটা যতদূর শুনেছি ফরেন্সিকের লোকেদের উচিত ছিল, বা এনি সঙ্গে সঙ্গে হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে পুলিশকে বলে ওই ইয়েলো টেপ দিয়ে কীভাবে ঘিরে দেওয়া হয় যাতে এভিডেন্স নষ্ট না হয়, বা এগুলো না হলেই ভালো হতো, কিন্তু ভেঙে দেওয়া মানে তো এভিডেন্স নষ্ট হয়েছে। ওই বাথরুমে কি রক্ত ধোয়া, হাত পা ধোয়া কোনো কিছু শুনেছেন আপনি? না, ওগুলোতে তো যা শুনছি সব ওপেন। এবার শোনা যাচ্ছে যে এরকম ব্যাপার, এক একজন এক এক রকম বলছি, যে এরম ভোরবেলাতে এরম কোনো না কোনোভাবে যারা করেছে তারা ওখানকারই লোক, বা ওখানে এসছে, বা ওটা করার পরে তাদের তো কিছু এভিডেন্স থাকার কথা, কেন ভাঙলো? না ভাঙলে আজকে ওখানে অনেক কিছু পাওয়া যেত। এই ঘটনা আসছে সামনে। তারক চট্টোপাধ্যায়, তিনি মর্গে বহুদিন ছিলেন, কাজ করেছেন, তারও নানান অভিযোগ রয়েছে। তিনিও বলছেন এই ঘটনা একজনের নয়, একাধিক লোকের কাজ হতে পারে। প্রশ্ন তুলছেন তিনিও, প্রশ্ন তুলছি আমরাও। তার কারণ এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাইছে সবাই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।